প্রায় সন্ধে হয়। বকুলবেড়িয়ার নদীর ঘাটে নৌকোর ওপর বসে বসে এক মনে বিড়ি খাচ্ছে চরণ মাঝি। ব্যাপক গরম পড়েছে এবছর, গায়ে যেন ফোসকা পড়ছে দিনের বেলা। তাও এখন এই ঠান্ডা জলের ধারে খেয়া নৌকায় বসে একটু শরীর চুড়োয়। বকুলবেড়িয়ার রাস্তাঘাট সব কাঁচা, গণ্ড গ্রাম্য এলাকা বলতে যা বোঝায় এটা ঠিক তাই। বিদ্যুৎ আসবে আসবে করেও কোনো পাত্তা নেই। সারাদিনে মাত্র দুটো বাস চলে নদীর এপারের পিচের সড়কের ওপর দিয়ে। এই বিংশ শতাব্দীতে এমন গণ্ড গ্রাম্য এলাকা থাকতে পারে তা বকুলবেড়িয়ায় না এলে কেউ বিশ্বাসও করতে পারবে না। দিনের শেষ বাসটা এসে থামলো বাস ডিপোতে। বাসের ঘরঘরানি বন্ধ হতেই শ্মশানের মতো নিস্তব্ধতা নামলো জায়গাটায়। একজন বাবুগোছের লোক কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে বেরিয়ে এলেন বাসের আড়াল থেকে। ধোপদুরস্ত চেহারা, চোখে সোনালি ফ্রেমের চশমা, একেবারে কলকাতা শহুরে জীব। বাবুটির সামনে দিয়ে মাথায় ঝুড়ি নিয়ে একটা গ্রাম্য লোককে যেতে দেখে তাকে আওয়াজ দিলেন তিনি, এই যে ভাই, একটু শোনো। লোকটি থেমে চোখ গোল গোল করে বাবুটির আগাপাস্তলা দেখলো একবার। এমন শহুরে লোক এই এলাকায় সবসময় দেখা যায় না। আমারে ডাকছেন? আমি তো কিছু করিনি। আহ, এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমাকে খেয়াঘাটের রাস্তাটা একটু দেখিয়ে দাও তো। তাই বলেন? আমি তো একেবারে ঘাবড়ে গেছিলাম। এই তো, এই ইটের কাঁচা রাস্তাটা দেখছেন? এটা ধরি একেবারে সোজা নাক বরাবর গেলেই একটা চালা পাবেন। ওটাই খেয়াঘাট। তা বাবু এখানে কি ঘুরতে এলেন নাকি? ঘুরতে? এই ধ্যাড় ধ্যাড়ে গোবিন্দপুরে ঘুরতে আসে কেউ? একটা কাজে এসেছি, ব্যাংকাতান্ত্রিকের ডেরায় যাব, একটু দরকার আছে। যাকগে, বাজে কথা বলার সময় নেই এখন, আসি, নমস্কার। বলেই বাবুটি হনহন করে হেঁটে সে জায়গা ছাড়ল। ঝুড়িবাহক লোকটা তেমনি গোল গোল চোখে তার চলে যাওয়াটা দেখল। ব্যাংকাতান্ত্রিকের মতো অমন চালচুলোহীন কোনো লোকের সাথে যে এমন শহুরে লোক কি কারণে দেখা করতে যাচ্ছে কে জানে। ইটের কাঁচা রাস্তা ধরে বাবু লোকটি গটগট করে এগিয়ে চলল নদীর খেয়ার দিকে। তাকে এই বকুলবেড়িয়ার ব্যাংকাতান্ত্রিকের খোঁজ দিয়েছে তার অফিসের সিকিউরিটি গার্ড হারাধন। এর কথা শুনেই মনে হয়েছে তার এখানে আসাটা দরকার। হারাধনের কথা সত্যি হলে তার বরাত খুলে যাবে একেবারে। লোকটার কথা মতো চালা মতন জায়গাটা দূর থেকেই দেখতে পেল সে। চারটে বাঁশ পুঁতে তার উপর আলগা খড়ের ছাউনি, সামনে নদীর জলে একটা ছোট ডিঙি নৌকা চোখে পড়ল তার। চালার নিচে একটা আধবুড়ো লোক বসে বসে রেডিওতে গান বা নাটক জাতীয় কিছু একটা শুনছে এক মনে। বাবুটি চালার সামনে এসে দাঁড়ালো। বুড়ো লোকটা তাকে দেখে একটু অবাক হলো মনে হলো। কাকে খুঁজছেন বাবু? না, সেরকম কাউকে খুঁজছি না, নদীর ওপারে যাব। ওই মাঝিটা যাবে নাকি বলতে পারবেন? মাঝি যাবে কিনা সে তো মাঝি বলতে পারবে বাবু। তা আপনি যাবেন কোথায়? ওপারের গ্রামে নাকি? আরে না না, আমি যাব হচ্ছে তোমাদের ব্যাংকাতান্ত্রিকের কাছে। শুনেছি নদীর চড়াতেই নাকি ওর আস্তানা। তা কত দূর এখান থেকে? ব্যাংকাতান্ত্রিকের কথা শুনে বুড়োটা রেডিওর আওয়াজটা কমিয়ে দিল। তার কৌতূহল হয়েছে। আগে ও ব্যাটার কুড়ে এখান থেকে ধরেন গে নদীতে আধা ঘন্টার পথ। তা হঠাৎ সেখানে যাবেন কেন? আচ্ছা, আপনি কে বলেন দেখি? ও জায়গাটা তো আপনার মতো লোকের জন্য নয়। বাবুটি মনে মনে কি একটা ভেবে নিল, তারপর একটা ফোন দিয়ে এটে নিয়ে বলল, আমি আসলে কলকাতার একটা দৈনিক সংবাদ অফিসে কাজ করি। তা এবার হয়েছে কি, আমাদের এডিটর বললেন সবাইকে একটু আলাদা ধরনের খবর জোগাড় করে আনতে। তাই আর কি। ব্যাংকাতান্ত্রিক এই বকুলবেড়িয়ায় বেশ পপুলার লোক শুনেছি, তাই চলে এলাম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ও হো, ভাবা যায় আমাদের ওই হাওয়া গোবা ব্যাকাতান্ত্রিক সেও এত বড় হয়ে গেল। তার ইন্টারভিউ নিতে কলকাতা থেকে বাবুরা আসছেন। বাহ বাহ। হ্যাঁ, ওই আর কি। তা ডেকে দিন না ওই নৌকার লোকটাকে, আমাকে ছেড়ে দিয়ে আসুক। যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। ও চরণ, চরণ, ওই বাপ শোন, ওই বাবুরে একটু ব্যাকার ডেরায় পৌঁছে দিয়ে আয়। যা যা, দেরি করিস নি। বাবু কতক্ষণ দিয়ে অপেক্ষা করছে দেখ দেখি। চরণ মাঝি কোনো কথা বলল না, হাতের বিড়িটা দূরে ছুড়ে দিল শুধুমাত্র। তারপর বাবুটির দিকে ঘুরে দেখলো। আসেন আসেন, তবে 40টা টাকা লাগবে, আগেই বলে দিলাম। দরদাম আমি করি না, আমার কিন্তু এক কথা। বাবুটি কোনো কথা না বলে এগিয়ে গিয়ে নৌকায় উঠল। নৌকাটা ঘাটের গায়ে লাগানো ছিল বলে কোনো অসুবিধা হলো না তার। মনে মনে ভাবলো তার কাজ হওয়াটা দরকারি। সে 40 কেন,
400 টাকা দিতেও রাজি আছে। চরণ মাঝি বৈঠায় ঠেলা দিয়ে ডিঙিটা ভাসিয়ে দিল নদীর বুকে। গরমকাল হওয়ায় জলের তেমন কোনো স্রোত নেই নদীতে। নৌকাটা তুলতে তুলতে তখন মাঝ নদীতে এসে পড়েছে। মৃদু হাওয়া দিচ্ছে নদীর ওপরে। গরম ভাবটা একটু কম লাগলেও শরীর জুড়োচ্ছে না। চরণ বৈঠা ঠেলতে ঠেলতে একভাবে বাবুটির দিকে দেখে যাচ্ছে। তার মনে জমা হয়েছে তখন 100 প্রশ্ন। তা বাবু, আপনার নামটা কি? খবরের কাগজের লোক নাকি আপনি? শুনলাম তখন। আমার নাম জেনে কি হবে? তা ধরো, আমার নাম সঞ্জয়, সঞ্জয় বসাক। আর হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি খবরের কাগজের লোক। তা ভালো, কিন্তু হঠাৎ ওই চালচুলোহীন ব্যাঁকা বুড়োর ইন্টারভিউ নিতে এত দূর এলেন যে বড়? কি এমন কীর্তি ঘটিয়েছে সে? তা জেনে তোমার কি লাভ বাপু? জলদি আমাকে পৌঁছে দাও দয়া করে। চেনো তো ব্যাকাতান্ত্রিকের ডেরা? হ্যাঁ, চিনি বই কি। ওই মরা শ্মশানের ধারে এই দূর থেকে দেখা যায় ওর কুড়েটা। ও জায়গাটা আমাদের মতে সব মাঝিরাই চেনে, বুঝলেন কি না? বেশ, শোনো তবে, আমাকে নামিয়ে দেওয়ার ঠিক 2 ঘন্টা পর আবার ঘাটে এসো। আরো 100 টাকা দেব। কি, আসবে তো? হ্যাঁ, টাকা দিলে নিশ্চয়ই আসবো, তবে আগাম লাগবে। বলা তো যায় না, ওই ভয়ানক জায়গায় আপনি ঘাড় ভেঙে মরে পড়ে থাকলেন আর আমি নৌকো ঠেলে হেরিয়ে মরলুম। সেটি হচ্ছে না। সঞ্জয় বুঝল এই জায়গাটা গণ্ডগ্রাম হলেও লোকজন সব যথেষ্ট চালাক চতুর। সে আর কোনো কথা বলল না। এরপর প্রায় মিনিট 10 পরেই নৌকো থেকে নদীর চড়ায় আলো দেখা গেল। নৌকো সেদিকে এগিয়ে নিয়ে চলল চরণ মাঝি। সঞ্জয় বুঝল ওটাই হলো ব্যাকাতান্ত্রিকের কুড়ে ঘর। বাবু, একটা কথা বলবো, ভয় পাবেন না তো? না, নির্বিঘ্নে বলতে পারো। ভয় ডর আমার শরীরে একটু কমই আছে, বুঝলে? হ্যাঁ, দেখেন, ওই জায়গাটা কিন্তু মরা শ্মশান, মানে পরিত্যক্ত আর কি। ব্যাকাদা তান্ত্রিক মানুষ বলেই ওখানে টিকে আছে। আমরা সাধারণ মানুষ, আমাদের তো ওসব জায়গায় এড়িয়ে চলাই ভালো। আপনি তাই একটু সাবধানে থাকবেন। বোঝেনি তো সব। কথা বলতে বলতে নৌকোটি ঘাটে লাগলো ঝপ করে। কাদা কাদা নদীর পাড়, ঘাস জন্মে আছে তার মধ্যেই। সঞ্জয় কাঁধের ব্যাগটা সামলে নেমে পড়ল। মাঝে টাকা মিটিয়ে নেমে চারদিকে দেখতে লাগলো সে। অন্ধকার, তবে চাঁদের আলোয় যথেষ্ট পরিষ্কার এখন। ঝিঁঝির ডাকে গাটা একটু ছমছম করে উঠল তার। সঞ্জয় সাবধানে পা ফেলে আলো লক্ষ্য করে এগিয়ে চলল। ছোট ছোট ঝোপঝাড় হয়ে আছে চারিদিকে। পায়ে চলা রাস্তা, তাল নারকেল গাছগুলো ঠিক যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে দুপাশে। বাখারির বেড়া দেওয়া কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো সঞ্জয়। হাতের টর্চটা তুলে দেখল মাটির কুড়ে, মাটির দাওয়া, মাথার ওপর খোলার ছাউনি। মিটিমিটি আলো দেখা যাচ্ছে, কারোর নড়াচড়াও দেখা যাচ্ছে এখান থেকে। কেউ আছেন? ব্যাকা বাবু, কেউ আছেন? তার ডাকে এবার একটা লোক বাইরে বেরিয়ে এলো। লম্বা শিরিঙ্গে ধরনের চেহারা, মাথায় উস্কো খুস্কো চুল, খালি গা, মুখে একরাশ বহুদিনের না কাটা কাঁচা পাকা দাড়ি গোঁফ। এমনই একটা চেহারা আশা করেছিল সঞ্জয়, কিন্তু লোকটার চেহারা সাধারণ হলেও চোখগুলো যেন থকথকে অহংকার। না, নমস্কার, আমার নাম সঞ্জয়, আমি আসছি কলকাতা থেকে। এই বকুল বেরিয়ার হারাধন, তার কাছ থেকে আপনার সন্ধানটা পেলাম। আমি আসলে... লোকটা একটা হাত তুলে এবার তাকে থামিয়ে দিল। গুলি গুলি চোখে একবার জড়িপ করে নিল আগাপাস্তলা। তারপর বলল, বুঝেছি, আসুন আসুন, গরিবের এই ভাঙা কুড়িতে আপনাকে স্বাগতম। বাপরে, কি গলা! যেন বাজ ডাকলো। সঞ্জয়ের বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। সে কোণের দরজার দিকে এগিয়ে গেল। ঘরের মধ্যে একটাই তক্তা, তার সামনে একটা মোটা মোমবাতি জ্বলছে। ঘরের কোণে একটা জলের কুঁজোও চোখে পড়ল সঞ্জয়ের। সে দাঁড়িয়ে চারদিকে দেখছিল। লোকটা মেঝেতেই থেবড়ে বসে পড়ল। ঘরের এদিক ওদিক শুকনো পাতা আর ছেঁড়া চটের টুকরো পড়ে আছে। দাঁড়িয়ে কেন, বসে পড়ুন, দেখুন এটাই হলো আমার আস্তানা। সঞ্জয় তক্তপোষে বসে পড়ল। ঘরের জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া আসছে। গোল চাঁদটাও দেখা যাচ্ছে সেখান দিয়ে। বেশ, এবার বলুন কি ব্যাপার?
আপনার মতো লোক আমার কাছে, বেশ অবাক হচ্ছে আমি। হ্যাঁ, আসলে আমাদের অফিসের গার্ড হারাধন, সে এই এলাকারই লোক। আসলে আমার একটা ইন্টারভিউ দরকার ছিল, তাছাড়াও আরও একটা কাজ আছে, সেটা না হয় শেষে বলবো। আপনার আপত্তি না থাকলে। না না, আপত্তি আর কিসের, বলুন কি জানতে চান? সঞ্জয় পকেট থেকে ফোন বের করে রেকর্ডের বোতাম টিপল। তার কাজের কথাটা না হয় শেষেই বলবে, আগে জেনে নেওয়া যাক এই লোকটা আসল না জালি। আপনি কতদিন আছেন এখানে? তা ধরেন হয়ে গেল, এই জ্যৈষ্ঠ মাস পড়লে প্রায় 70 বছর হবে। যখন এখানে এসেছিলাম তখন আমার দারুণ অসুখ, কলেরা, বুঝলেন তো, মহামারী কলেরা। কতদিন যে পেরিয়ে গেল তারপর। সঞ্জয়ের প্রথম উত্তরটা শুনেই যেন ধক করে উঠল বুকের মধ্যে। বলে কি, এর বয়স মেরে কেটে 45 হবে কিনা সন্দেহ, বলে কিনা 70 বছর ধরে এখানে আছে। বেটা কুলবাজ। আচ্ছা, আপনি শুনেছি ভূত প্রেত সমস্ত নিজের কাবুতে রাখেন, তা আমার একটা কাজ করতে পারবেন? এসব কথা কোথায় শুনলেন মশাই? ও আরে মশাই, আমি ছিলাম জাদুকর। গ্রামে গ্রামে ঘুরে ম্যাজিক দেখাতাম, বুঝলেন তো, ভূত প্রেত। সঞ্জয় আবারও একবার চমকালো। এ লোকটা কি পাগল নাকি? সে পরের প্রশ্ন করার জন্য চোখ তুলে তাকালো। তাকিয়েই বুকের ওপর যেন কুম করে কিল পড়ল একটা। দেখলো ঘরের একমাত্র জানালায় একটা ছায়ামূর্তি এক দৃষ্টে ঘরের মধ্যে দেখছে, দু চোখে আগুনের ফুলকি। লোকটা কখন থেকে ওখানে দাঁড়িয়ে আছে কে জানে। এই কে কে ওখানে? ব্যাকাও সেদিকে তাকালো, কপালে ভ্রুকুটি, রাগের চিহ্ন চোখে মুখে খুব সুস্পষ্ট। কি ব্যাপার? হ্যাঁ, কি চাই এখানে? যা যা বলছি এখান থেকে। লোকটা কয়েক মুহূর্ত সঞ্জয়কে দেখে নিল, তারপর ঘরে গলায় বলে উঠল, ও লোকটার মনে পাপ আছে, যত তাড়াতাড়ি পারিস কাজ মিটিয়ে নে, আমরা আশেপাশেই আছি। বলে শ্যাত করে অন্ধকারে অন্তর্ধান করলো। কিন্তু কি বলে গেল ও? সঞ্জয়ের গলা এবার শুকিয়ে গেল। এতক্ষণ পরে ভয়টা ধীরে ধীরে প্রবলভাবে চেপে বসতে লাগলো তার মনে। হ্যাঁ, ওর কথা বাদ দেন কর্তা, বেটা পাগল। এখানে যখন এসেছিল তখন ওর পাগলামি এমন পর্যায়ে পৌঁছেছিল যে হাত পা বেঁধে শেষ কাজ করতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু কি কাজের কথা বলছিল? কি ব্যাপার বুঝলাম না তো। আর উনিও কি তান্ত্রিক নাকি? আরে না রামু, ও বেটা সাধনার কি জানবে। তবে হ্যাঁ, দলের মানুষ, আর কাজ কি সেটা আপনি বুঝতে পারবেন, একটু সময় দিন। আশ্চর্য কাণ্ড। যাই হোক, আমার পরের প্রশ্ন, যেটা জানার ছিল তা। লোকটা আবার হাত তুলে তাকে থামিয়ে দিল, তারপর নিচের রোগা ডান হাতটা তার সামনে মেলে ধরল। আপনাকে বলছিলাম না আমি জাদু করছিলাম, যাকে বলে ম্যাজিশিয়ান। হ্যাঁ হ্যাঁ, তা দেখবেন নাকি একটা ম্যাজিক? মানে কি ম্যাজিক? আমার হাতের তালুতে তাকান, ভালোভাবে ঠাহর করে দেখুন। সঞ্জয় মোমবাতির আলোয় স্পষ্ট দেখতে পেল হাতের তালুতে কেমন যেন লালচে হাওয়া জমতে জমতে একটা ঘটির মতো আকার তৈরি হলো। একটা ছোটখাটো সাইজের ঘড়া সেটা, লালচে গাঢ় তরল টলটল করছে তার মধ্যে। নিন, আসুন, অনেক দূর থেকে এসেছেন, গলাটা ভিজিয়ে নিন মশাই, নিন। এটা কি বেঁকা বাবু? জিনিসটা আসলে কি? এই দেখুন না, একেবারে অমৃত। নিন নিন, চোঁচো করে মেরে দিন দেখি। সঞ্জয় হাত বাড়িয়ে ঘড়াটা নিল। কেমন গরম গরম ঠেকলো তার হাতে। এ তো গরম মশাই, এই গরমে এই জিনিস খেলে নির্ঘাত সর্দি গরমি হবে। না মশাই, আমি খাবো না। ব্যাঁকাতান্ত্রিকের চোখ দুটো যেন ধক করে জ্বলে উঠল তার কথা শুনে। মুখটা ভীষণ হয়ে উঠল মোমবাতির আলোতে। খেয়ে নিন, আমার কথা কেউ অমান্য করে আমার সেটা সহ্য হয় না।
নিন নিন, খেয়ে নিন দেখি। এমন সময় কুঁড়ের দরজায় দু একজন লোকের পায়ের আওয়াজ শোনা গেল। দুজন গ্রাম্য চেহারার লোক কুঁড়ের সামনে প্রকট হলো। কি হলো রে, এখনো কাজ গুছিয়ে উঠতে পারলি না? আজব কাণ্ড বটে, ওরকম একটা গোবেচারা লোক কাবু করতে পারছিস না। চা ব্যাংকাতান্ত্রিক রাগে তড়াক করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। বারবার তোরা এসে বিরক্ত করছিস কেন রে? যা বলছি তো, আমার মক্কেলেটা আমায় মুছে নিতে দে বলেছিলুম। যা এখান দিয়ে। লোকগুলো কেমন খুব খুব করে হেসে ওঠে, ঠিক আগের লোকটার মতোই শ্যাঁত করা অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল। নিন মশাই, হাতে ধরে বসে রইলেন যে, খেয়ে নিন এক ঢোকে, শরীরে বল পাবেন। সঞ্জয়ের এবার কেমন যেন সন্দেহ হলো, কি এই জিনিসটা, আর ওই লোকগুলোই বা কে ছিল? কি কাজ করার কথা বলছে বারবার এসে? ব্যাকা বাবু, আমার যা জানার ছিল আমি জেনে নিয়েছি, বুঝলেন তো? আমার কাজটা না হয় পরে হবে, আজ থাক, আবার একদিন আসবো। হ্যাঁ, কথাটা বলতে বলতে সে উঠে দাঁড়ালো, ফোনটাকে আবার পকেটে চালান করে দিল। এই জায়গা ছেড়ে যত জলদি সম্ভব তার বের হওয়া দরকার। বটে, তবে তুই ওই শরবতটা খাবি না তাই তো? হ্যাঁ? আরে কি মুশকিল, আপনি কি জোর করে এটা খাওয়াবেন নাকি? আর এটা কি হচ্ছে? তার কথা একটা আর্তনাদে মিলিয়ে গেল, কারণ ব্যাংকাতান্ত্রিকের মাথাটা মট মট করে ঘুরে উল্টে গেছে। ততক্ষণে চোখগুলো থেকে চোখের মনি উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দপ করে নিভে গেল মোমবাতিটা, অন্ধকারে ডুবে গেল ঘরখানা। অন্ধকারের মধ্যে দপ দপ করে জ্বলতে লাগলো সামনের মূর্তিটার দুটো চোখ। এবার তার হাতে ধরা ঘোড়াটা যেন আরো গরম হয়ে উঠল। সেদিকে তাকিয়ে দেখলো লাল তরলটা টকবক করে ফুটছে, একটা উজ্জ্বল আলো বেরোচ্ছে সেটা থেকে। বলছি, নইলে তোর গলা চিড়ে খাওয়াবো। এই, আমার কাছে আসবে না বলে দিলাম। কে তুমি? আমি কি হবে তা জেনে চুপচাপ ওটা খেয়ে নে। কিছুক্ষণের মধ্যে আমাদের দলে যোগ দিতে হবে তোকে। এই তোরা কোথায় সব? উঠে আয়, উঠে আয়। কথাটা বলার সাথে সাথেই ঘরের মেঝে ফুঁড়ে উঠতে শুরু করলো একের পর এক ছায়ার দল। দু চোখ দিয়ে তাদের আলো বেরোচ্ছে অঙ্গারের মতো। দেখতে দেখতে ঘরের মধ্যে যেন দম বন্ধ করা এক পরিবেশের সৃষ্টি হলো। ছায়াদের দলের ফিসফাসের শব্দে পাগল হওয়ার জোগাড় হলো সঞ্জয়ের। রক্ষে করো, কে আছো? বাঁচাও আমাকে, কে আছো? তার চিৎকার শুনে ঘরের মধ্যে একটা হাসির রোল উঠল। ঘরের দেওয়ালগুলো যেন কাঁপতে লাগলো। এরপর বিশাল চকচকে তাঁতের শাড়ি বের করে হাসছে সবাই মিলে। সঞ্জয়ের শরীর যেন জমে যাচ্ছে বরফের মতো। এবার ভালো কথায় খেলি না তো, আয়, আমি খাইয়ে দিচ্ছি তোকে। কথাটা বলে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে দিল মূর্তিটা। কালো কালো নখের আঙুলগুলো সাপের মতো কিলবিল করে তার দিকে এগোচ্ছে। সঞ্জয় চোখ বুজে ফেলল। তার হাতে ধরা খড়াটা থেকে তখন রীতিমতো গাঢ় লাল উজ্জ্বল ধোঁয়া বের হচ্ছে। থাম তোরা, থাম বলছি। হঠাৎ বিশাল একটা হুঙ্কার শোনা গেল। সবকটা মূর্তি আর সঞ্জয় সকলে মিলে দরজার দিকে তাকিয়ে দেখলো লম্বা রোগা একটা মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। এই লোকটার মাথাও উস্কো খুস্কো চুলে ভরা, কাঁধে একটা ঝোলা। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে ঘরের মধ্যে সবাইকে দেখছে। সঞ্জয় এবার থপ করে বসে পড়ল তক্তাটার উপর। হাত থেকে খড়াটা মেঝেতে পড়ে ভেঙে ছড়িয়ে গেল চারিদিকে। দরজায় দাঁড়ানো লোকটা ঝোলা থেকে এক মুঠো মাটি আর ধুলো বের করে ছুঁড়ে দিল ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তির দল আবার দুমড়ে মুচড়ে মাটির তলায় গিয়ে সেঁধ হলো, যেন জোঁকের মুখে নুনের ছিটে পড়ল। সঞ্জয় একেবারে হতভম্ব হয়ে তক্তপোষের ওপরেই বসে রইল।
এরপর কখন যে লোকটা ঘরের মধ্যে ঢুকলো আর কখন যে মোমবাতিটা জ্বাললো সঞ্জয় কিছু বুঝতে পারল না। তার চোখের সামনে যেন একটা খোলা খোলা পর্দা ঝুলছে। চোখে মুখে জলের ছিটে পড়তে আবার যেন জীবিত মানুষের পৃথিবীতে ফেরত এলো সঞ্জয়। চোখ পিটপিট করে দেখল তার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে চরণ মাঝি। তার পাশে কপালে ভ্রুকুটি নিয়ে দাঁড়িয়ে আছে সেই লোকটা। ও ওরা কারা ছিল? আর আপনি বা কে? আমি কে? যার খোঁজে তুই এখানে এসেছিলিস আমি সেই ব্যাকাতান্ত্রিক। আর ওরা কারা ছিল সে কথা বলতে গেলে তোকে আজ থেকে 70 বছর আগেকার কথা বলতে হয়। আজ থেকে 70 বছর আগে এখানে এই জায়গায় ব্রিটিশদের তৈরি প্লেগের হাসপাতাল ছিল। সেই হাসপাতালে বহু মানুষ মারা যায়। কেউ মারা যায় ভুল চিকিৎসায়, কেউ মারা যায় বিনা চিকিৎসায়। তারপর তাদের অতৃপ্ত আত্মা প্রেতের দল হয়ে এখানে বাসা বাঁধে। পরে এ জায়গায় বকুলবেড়িয়া গ্রামের পত্তন হলেও এ জায়গাটা হয় শ্মশান। কিন্তু সেই অপঘাতে মৃতদের উৎপাতে শ্মশানটাও কিছুদিন পর হয়ে পড়ে পরিত্যক্ত। তারপর অবশ্য আমি এখানে এসে সাধনা শুরু করি। বুঝলি তো, আমি এখানে আসতেই ওদের হয় মহাবিপদ। কিন্তু ওটা কি ছিল? কি খাওয়াতে চাইছিল ওরা আমায়? ওটা ছিল বিষ, করাল বিষ। ওটা খেলে তোর মৃত্যু হতো অপঘাতে। আর এখানে অপঘাতে যে মারা যায় সে বাধ্য হয় ওদের দলে যোগ দিতে। তোর ভাগ্য ভালো, সঠিক সময়ে আমি আমার সন্ধ্যার সফর সেরে এখানে ফিরে আসতে পেরেছিলাম। হ্যাঁ বাবু, আপনারে ছেড়ে যখন আমি খেয়াঘাটের দিকে যাচ্ছিলাম দেখলুম বেকাদা নদীর পাড় দিয়ে হাঁটছে। আমার সঙ্গে সঙ্গে মনে হলো আপনি এখানে একা থাকবেন, তাই সাথে করে ধরে নিয়ে এলুম। আর এখানে এসে দেখি এই কাণ্ড। আমি জানি তুই এখানে কেন এসেছিস। তুই তোর আপিসের বড় বাবুর নামে মারণ পান চালনা করাতে চাস আমাকে দিয়ে। এই তো ছিল তোর মনের সুপ্ত বাসনা। আমি জানি মনে পাপ নিয়ে তুই এই শ্মশানে এসেছিস, সেই জন্যই তুই বিপদে পড়লি। যা, দূর হ এবার এখান দিয়ে। এরপর চরণের নৌকাতেই সঞ্জয় ফিরে চলল বকুলবেড়িয়ার ঘাটের দিকে। লজ্জায় মাথা নিচু করে সে বসেছিল নৌকোর তক্তার উপর। সত্যি অফিসের বড়বাবুর চেয়ারখানার উপর তার বড় লোভ। তার জন্য সে এত নিচে যে নেমে গেছে নিজেই বুঝতে পারেনি। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।